শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই একটি উপন্যাসই অদ্বৈত মল্লবর্ণকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ দুর্দশা কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবিলম্বেই চলচ্চিত্র নির্মিত হয়। বইটি তার পড়া হয়নি, তবে মায়ের কাছ থেকে শুনেছে একটু একটু। হুট করে এক ঝাঁক হিমেল হাওয়া আয়ত্রীর মন প্রাণ জুড়িয়ে দিয়ে গেল, সাথে তার মাথায় চাপানো ওড়নাটা খসে পড়ল। আয়ত্রী কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে চুলগুলো চারপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে ওড়না গলায় চাপিয়ে নিল। খোপার শক্ত বন্ধনে আবদ্ধ চুলগুলো খুলে ফেলল। ছাড়া পেতেই তার হাঁটু অবধি রেশমি চুলগুলো ছড়িয়ে পড়ল। আয়ত্রী ঘাড়ের কাছে হাতে থাকা হিজল ফুলের মালা দিয়ে চুলগুলো দুইবার পেঁচিয়ে ছেড়ে দিল। অতঃপর দুহাত দুপাশে মেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার বক্ষস্থল ভেদ করে বাতাসের মুক্ত অক্সিজেন শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ল একরাশ সতেজতা। কিছু দূরে আয়াত থম মেরে দাঁড়িয়ে আছে। সে মূলত বৃষ্টির পর ছোট ভাইদের নিয়ে গ্রাম দেখতে বেরিয়েছে। তারা আর 3 দিন বাদেই চলে যাবে। শহরের ব্যস্ত পরিবেশে হাঁপিয়ে উঠেছিল আয়াত, তাই তো গ্রামে ছুটে আসা। সাথে আছে তার 10ম শ্রেণী পড়ুয়া ছোট ভাই আয়াস আর পড়ুয়া বড় জেঠুর ছেলে আরাফ। বাকি আছে আয়েশি। বেচারি এই পর্যন্ত কতবার ফোন রেখে কান্নাকাটি করেছে তার হিসেব নেই। তার একটাই কথা, তাকে রেখে কেন এসেছে বেড়াতে। আয়াত অনেক কষ্টে বুঝিয়েছে তার পরীক্ষা শেষ হতেই ফের রওনা হবে। আয়ত্রী আর আয়েশি সেম ব্যাচের। আয়াত ভেবেই পায় না কয়দিন পর পরীক্ষা, এই জন্য তার বোনটার পড়ার চাপে আকাশ দেখা ছেড়ে দিয়েছে, অথচ আয়ত্রী দিব্যি ঘুরে বেড়াচ্ছে, প্লাস ফাঁকি দিচ্ছে। আয়াত কয়েকবার চোখের পলক ফেললো। আয়ত্রীকে দেখার পর সে কেমন বেয়ারা হয়ে গেছে। আয়াত বারবারই নিজেকে সংযত রাখে। সে তার সবটুকু ভালোবাসা তার স্ত্রীর জন্য সঞ্চিত রেখেছে। তাদের পরিবারের একটা মর্মান্তিক ঘটনা রয়েছে। কোনো না কোনোভাবে তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতার গল্প রচিত হয়েছে। তাই সে নিজেকে সঠিকভাবে তৈরি করেছে, মেয়েদের থেকে দৃষ্টি সংযত রেখেছে। অথচ আয়ত্রীকে দেখার পর আয়াত কেমন যেন স্থির হয়ে যায়। বারবার তাকে পর্যবেক্ষণ করতে ইচ্ছে করে। কালকে রাতে সে আনমনে ভাবছিল আয়ত্রীকে খোলা চুলে কেমন দেখতে লাগবে, আর আজ আয়ত্রী সেই বেশেই তার সামনে। আয়ত্রীর দীর্ঘাকার কেশ দেখে আয়াত আরেক দফায় হোঁচট খেল। তাতে লাল এই ফুলের মালাটা যেন আয়ত্রীর চুলে লেপ্টে থাকা গর্বের অহমিকা ছড়াচ্ছে। আয়াত খুব চেয়ে চোখ ফেরাতে পারল না। এইদিকে এসেছে নিহালের দেখা পেয়ে। গ্রামে আসার পর কোনো একভাবে নিহালের সাথে পরিচয় তাদের হয়ে গিয়েছিল। গ্রামে দুরন্ত এক ছেলে হিসাবে আয়াত এই দিকটায় আসতে চাইছিল না। এখন মনে হচ্ছে না আসলে মিস করে যেত। পাশেই আয়াস, আরাফ আর নিহাল গাছ থেকে ডাব পাড়ার জন্য সব তৈরি করে নিয়েছে। নিহাল সব বন্দোবস্ত করে ফেলেছে। মাত্র 7মে পড়া ছেলেটা খুব ডান পিটে, অথচ নিহালের বাঁশের কঞ্চি ছোট্ট করে কেটে বাকি ঝোপালো অংশ ফেলে দেওয়ার জন্য দৌড়ে যাওয়ার সময় এক বিপত্তি বাঁধল। আয়ত্রী চুলে খুব বাজেভাবে কঞ্চি আটকে গেল। নিহাল আয়ত্রী কান মুখে কি যেন একটা বলতে গিয়েছিল, তখনই মূলত দুর্ঘটনাটা ঘটে। তারা 2 ভাই বোন চুল ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। নিহালের এলোপাথারি টানে চুল আরো পেঁচে যাচ্ছে। পাশেই নুসাইবা কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। তার যে বোনের চুলগুলো বেশ পছন্দ। তাছাড়া আয়ত্রী চুলের গোড়া অজানা এক কারণে একটু স্পর্শকাতর স্থান। হালকা একটু টান পড়লে ব্যথা অনুভব করে বেচারি। এখন নিশ্চয়ই বেশ ব্যথা পাচ্ছে। আয়াত ধীর পায়ে এগিয়ে গেল। নিহালকে সরিয়ে সে আয়াত্রীর চুলে হাত দিল। নিহাল এখন বোনের হাত ধরে ঝাঁকাতে শুরু করে দিয়েছে। আয়াত তাকে থামতে বলল। নিহাল মুখে আপু ডাক শুনে অবাক হয়ে প্রশ্ন করল,
তারা কি সহোদর? কিছুক্ষণ তাদের মুখশ্রী পর্যবেক্ষণ করলো। নুসাইবা ফুঁসতে ফুঁসতে বলল, আপনি আগে আপুর চুল ছাড়িয়ে নিন, পরে না হয় চেহারা দেখে নেবেন। আয়াত অবাক হলো। তাদের সহোদর হওয়ার বড় প্রমাণ নুসাইবার কথা, কিন্তু নাম তো ভিন্ন কিছু বলেছে। আয়াত বিড়বিড় করে বলে উঠল, নামের ধরন ঠিক যেন লতা পাতা ছাতা। আয়াত সতর্কতার সাথে চুলগুলো ছাড়িয়ে নিতে লাগলো। এর মাঝে না চাইতো আয়াতের আঙুল আয়াত্রীর ঘাড় স্পর্শ করলো। আয়াত্রী যেন লজ্জায় মিইয়ে গেল। এই প্রথম খোলা চুলে একজন অচেনা পুরুষের সামনে বেচারির এতে বেহাল দশা, তার উপর আয়াতের আঙুলের স্পর্শ। আয়াত্রীর কৌতূহল চোখ একটু ঘাড় ফেরাতে আয়াতকে দেখতে পেল। তার লজ্জায় দুঃখে চুলে কঞ্চি আটকে যাওয়া অবস্থায় তিতাসে ডুব দিতে ইচ্ছে করলো। আয়াত আয়াত্রীর লজ্জা পাওয়া ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত হাত চালালো। সে রীতিমতো অবাক হচ্ছে। আয়াত্রীকে নিয়ে তার ইচ্ছেগুলো খুব দ্রুত পূর্ণতা পাচ্ছে। এই যে দূর থেকে ইচ্ছে করছিল আয়াত্রীর রেশমের ন্যায় কেশ একটু ছুঁয়ে দেখতে, এখন তো তার হাতের মুঠোয় আয়াত্রীর চুল। সিল্কি চুলগুলো বারংবার হাত গলে বেরিয়ে পড়ছে। চুল ছাড়ানো শেষ হওয়া সত্ত্বেও আয়াত কিছুক্ষণ আগের ন্যায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ আগে হিজল ফুলের মালাটা সে পকেটে পুড়েছে। আয়াত্রী নড়ে চড়ে উঠতেই আয়াসের হুঁশ ফেলল। নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ালো। এরই মাঝে ডাব খাওয়ার পর্ব শেষ হলো। আয়াস আর আরাফ এখন নৌকায় ওঠার বায়না ধরেছে। নিহাল জানালো আয়াত্রী দাঁড় বাইতে পারে। আয়াত হাসল। ছটফটেই মেয়েটি যে এতটা লজ্জাবতী তা আয়াত্রীকে কিছুক্ষণ আগে না দেখলে বুঝতেই পারত না সে। আয়াত্রী জানালো সে পারবে না। শীতের সময় কম পানিতে বান্ধবীদের নিয়ে নৌকা দাঁড় বাইতে পারাটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া তাদের সব কয়টা তিতাসের কয়েক দফা পানি খেয়ে চিৎপটাং হওয়া মেয়ে, সুতরাং শহরে বাবুদের নিয়ে সে রিস্ক নিতে চাইছে না। সবার মুখে আধার নেমে এলো। এর মাঝেই নুসাইবা আর আয়াসের কয়েক দফা কথা কাটাকাটিও হয়ে গেছে। আয়াত অবাক হয়ে ভাইয়ের অসহায় মুখখানা দেখে ভাবলো এরা দুই ভাই বোন তাদের দুই ভাইকে পেয়েছেটা কি। তখনই তাদের আধার কাটিয়ে দেখা দিল মতিন মাঝি। সবাই হই হই করে নৌকায় উঠে পড়ল। আয়াত্রী জানালো সে যাচ্ছে না। আয়াত শেষে ওঠার সময় আয়াত্রীকে ছোট্ট করে বলল, উঠে পড়ো। আয়াত্রী অবাক হলো। আয়াত মোটে অনুরোধ কিংবা আদেশ দেয়নি, বরং সে তার শর্ত আরোপ করেছে। আয়াত্রী যেন তা মানতে বাধ্য। আয়াত্রী অদ্ভুতভাবে পা বাড়ালো। আয়াত ওঠার আগেই তীরের পাশের জারুল গাছটার লকলক করে ছোট্ট ঢাল থেকে একটা মাঝারি ফুল ছিঁড়ে নিল। তার অর্ধেকটা নুসাইবাকে দিল। আয়াস ভুলবশত তা থেকে একটা ফুল ছিঁড়তেই ফের বেঁধে গেল ঝগড়া। আয়াত আয়াত্রীর গাছটায় বসে পড়ল। তিতাসের হাওয়ার দাপট বেড়ে চলেছে। বাতাসের ঝাপটা আয়াত্রীর দুই ভাঁজ করা পরা সিল্কের ওড়নার এক ভাঁজ পড়ে গেছে। এতে করে আয়াত্রীর চুল অনেকটাই দৃশ্যমান হচ্ছে। না চাইতেও আয়াতের অবাধ্য দৃষ্টিকেই হারিয়ে ঘুরে ফিরে আয়াত্রীর দিকেই ন্যস্ত হচ্ছে। শক্ত খোপার বাঁধন খুলে ঘাড়ে এসে তা আধ খোপা অবস্থায় আছে। কিছু অবাধ্য চুল সে বাঁধন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আয়াতের বেশ ইচ্ছে করছে একটা জারুল ফুল আয়াত্রীর কানে গুজে দিয়ে দেখতে কেমন দেখায়। হাতে অবশিষ্ট থাকা জারুল ফুল আয়াত্রীকে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য। আয়াত্রী হাত বাড়িয়ে তা গ্রহণ করলো। এরই মাঝে নুসাইবা আয়াত্রীর কানে একটা জারুল ফুল গুজে দিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তার বোনকে পরীর মতো লাগছে। আয়াতেরও তাই মনে হলো। অদ্ভুতভাবে আয়াত্রীকে নিয়ে তার এই ইচ্ছেটাও সম্পূর্ণ হলো। আরাফ দার্শনিকের ন্যায় বলে উঠল, তিতাসের দমকা হাওয়া সব এলোমেলো করে দিচ্ছে। আয়াত বিড়বিড় করে বলে উঠল, আর আমায় এলোমেলো করেছে এক এলোকেশী। সন্ধ্যায় আয়াত্রী নিজের পড়া কমপ্লিট করেছে। পাশে নুসাইবা কিছু একটা আঁকিঝুঁকি করছে। এবার অষ্টম শ্রেণীতে পড়ে সে। বেজায় দুষ্টু, পড়াশোনা একদম ফাঁকিবাজ। তাদের দাদি জাবেদা বেগম ড্রয়িং রুমে বসে তাসবি গুনে দোয়া পড়ছেন। নদীর পাড়ে থেকে তখন আয়াত্রী নুসাইবাকে বাসায় পৌঁছে নিহাল আবার বেরিয়েছে। তাদের মা বাবা কোথাও একটা গিয়েছে। ওনারা মূলত প্রতি সপ্তাহে এরূপ একসাথে
সময় কাটিয়ে থাকেন। আয়াত্রী নিহালের প্রতি বিরক্ত হয়ে বিড়বিড় করলো, আপু, তুমি আর তোমার জামাই কি আব্বু আম্মুর মতো রোমান্টিক হবা? নুসাইবা খেলতে খেলতে বলল। আয়াত্রী চোখ রাঙাতে নুসাইবা মুখে হাত চেপে হেসে ফেলল। দৌড়ে পলি ব্যাগ করে অনেকগুলো মেহেদি পাতা নিয়ে এলো। ঘ্যান ঘ্যান করতে লাগলো মেহেদি পাতা বাটার জন্য। আয়াত্রী বিরক্ত হয়ে শিলনোড়ায় মেহেদি নিয়ে বসলো। বিরক্ত ভঙ্গিতে মেহেদি পাতাগুলো পানিতে ভিজিয়ে ধুয়ে নিল। নিজের এমন অযথা বিরক্তি হওয়া দেখে আয়াত্রী ভীষণ বিরক্ত। ইদানিং বিরক্ত হওয়াটা আয়াত্রীর স্বভাবে দাঁড়িয়েছে। হঠাৎ নিহাল ধুপধাপ আওয়াজে ঘরে প্রবেশ করলো। দাদিকে জানালো তার বন্ধু বান্ধব এসেছে, তাদের নাস্তা খাওয়াতে হবে। মা না থাকায় আয়াত্রীর কাছে এসে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করলো। আয়াত্রী পাত্তা দেয়নি, কাটখাট গলায় পড়ল, এসব আন্ডা বাচ্চার আবার আন্ডা বাচ্চা বন্ধু, তাদের জন্য এখন নাস্তা বানাতে পারবো না। মুড়ি আছে, মুড়ি খা। তুমি বাচ্চা বলছো কাকে? আচ্ছা দাদামশাই, বললাম, এবার যান। নিহাল কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। দাদি আর নুসাইবার সাহায্য নিয়ে কিছু খাবার তৈরি করতে লাগলো। সে জানে আয়াত্রী না বলেছে মানে তাকে দিয়ে এই কাজ করানো আর সম্ভব নয়। আয়াত্রী মেহেদি পিসায় মনোযোগ দিল। বেশ কায়দা করে মেহেদি পিসছে। এখানে ওখানে ছড়িয়ে থাকা মেহেদিগুলো আঙুলের সাহায্যে একটি গোল পাকাচ্ছে। মেহেদি বাটা লেগেছে, আয়াত্রীর হাত রাঙা হয়ে উঠেছে ইতিমধ্যে। এই দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে পরখ করে নিচ্ছে এক জোড়া চোখ। মেহেদিতে রাঙা আয়াত্রীর হাত আয়াতের কাছে অদ্ভুত এক সৌন্দর্য মনে হচ্ছে। মেহেদির আমায় তার শুভ্র হাতের তালু কেমন একটা কাঁচা রং ধারণ করে আছে। আয়াত্রী মেহেদি পিষতে পিষতে তর্জনী আঙুল দিয়ে মাথাও চুলকে নিচ্ছে, ফলে কপালে কিছুটা মেহেদি লেগে আছে। মাথার ওড়না পড়ে গিয়ে তার বিনুনি পাকানো চুলগুলো অদ্ভুত সুন্দর লাগছে। কপালে লেপটে আছে অসংখ্য ছোট্ট ছোট্ট চুল। এভাবে কাউকে দেখা নিষেধ, যেন আয়াত দেখে যাচ্ছে। আয়াত্রীর কাজ শেষে উঠে দাঁড়ালো। পেছন ঘুরে আয়াতকে সামনে দেখে আয়াত্রী ভূত দেখার মতো চমকে উঠল। পকেটে হাত গুজে ফ্রুকুচকে দাঁড়িয়ে আছে আয়াত। চাঁদের আবছা আলোয় আয়াতের ভাবলেসীন মুখখানা দেখা যাচ্ছে। আয়াত্রী অবাক হলো। হঠাৎ মুখোমুখি হওয়ায় আয়াত চমকে গিয়ে গম্ভীর মুখে তাকিয়ে আছে। ভাইয়া এসো। নিহালের ডাকে আয়াত্রী নিহালের দিকে অসহায় মুখ করে তাকিয়ে রইল। নিহাল দাঁতের পাটি দেখিয়ে হেসে উঠল। আয়াত আয়াত্রীকে পাশ কাটিয়ে চলে গেল। ভাবনাখানা এমন যেন জীবনেও দেখেনি সে আয়াত্রীকে। আয়াত্রীর হাত মোচড়াচ্ছে, তখন বলা প্রত্যেকটা কথা আয়াত শুনতে পেয়েছে। এমন তামড়া ছেলেকে সে পিচ্ছি বলেছে। নিজের বলা কথা ফেরত নিতে আয়াত্রী কিছুক্ষণ বিচলিত হয়ে দাঁড়িয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ল। দ্রুত গতিতে রান্নাঘরের দিকে পা বাড়ল। চা বসিয়ে নুডলস রান্না করার জন্য সব প্রস্তুত করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মেহমানদের উদ্দেশ্যে নাস্তা নিয়ে আয়াত্রী পা বাড়ালো। আয়াত্রীকে দেখে আয়াত স্মিত হাসল। আয়াত্রী সবাইকে যথারীতি খাবার সার্ভ করছে এমন সময় আয়াত নিহালকে বলে উঠল, মুড়ি আনলে না নিহাল? আয়াত কথাটা যে আয়াত্রীকে খুঁজিয়ে বলেছে তা আয়াত্রী খুব ভালোই বুঝতে পেরেছে। নিহাল ঠোঁট টিপে হেসে ফেলল। আয়াত্রী রাগে ফুসতে ফুসতে তৎক্ষণাৎ প্রস্থান করল। পেছন থেকে সকলের সম্মস্বরে হাসি ভেসে এলো। আয়াত্রী বিরক্তিতে হাত দিয়ে কান চেপে ধরল। আজ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে প্রধান অতিথি আয়াতের জেঠু। তিনি একজন গণ্যমান্য ব্যক্তি। আয়াতকে অদ্ভুতভাবে প্রধান শিক্ষককে গানের জন্য বিচারকদের একজন নিযুক্ত করেছেন। অবশ্য আয়াত অনেক ভালো গান পারে। গানের গলার জন্য তার পরিচিতিও বেশ। স্কুলে সবার সাজ সাজ রব, যে যার যার রেওয়াজ নিয়ে ব্যস্ত। আয়াত্রী আজকে সম্পূর্ণ মেরুন কালার ড্রেস আপ পরেছে। আয়াতের চোখে অপ্রত্যাশিতভাবে আয়াত্রীর উপর নিবেদিত হচ্ছে। প্রতিযোগিতা শুরু হতেই এক এক করে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে লাগলো। আয়াত খুব করে চাইছিল আয়াত্রী প্রতিযোগীদের একজন হোক। এই সুযোগে তার গানটাও শোনা হয়ে যাবে। এরই মাঝে আয়াত্রী হুট করে দাঁড়িয়ে গেল। আয়াত মুচকি হাসলো, এই ভেবে যে তার ইচ্ছেটা সত্যি পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু আয়াতকে অবাক করে আয়াত্রী পাশে থাকা মেয়েটা মঞ্চে উঠে এলো। আনারি আয়াত্রী আবারও থপ্পাস করে বসে পড়ল। আয়াতের বেজায় রাগ হলো, পিটপিট করে বলতে লাগলো, কুল ডাউন আয়াত, মানুষের লাক সবসময় তার ফেভারে থাকে না। কিন্তু আয়াতের কিঞ্চিত ক্ষোভ থেকেই গেল। মেয়েটি গান শুরু আগেই নিজের পরিচয় পর্ব শুরু করল।
আসসালামু আলাইকুম, আমি হুমায়রা তানজিম। আয়াত বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। হুমায়রা নামের মেয়েটি আয়াত্রীর ফ্রেন্ড, এই ব্যাপার ভালোই বুঝল। তবে সে এখনো আয়াত্রীর নাম জানে না। অদ্ভুত। আয়াত ফের নিজের প্রতি বিরক্ত হলো। হুমায়রা কি সুন্দর গান গাইছে, গানের সুর, মিল, শব্দচয়ন সঠিক ছিল। তবু আয়াত বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর গলায় বলে উঠল, গলার স্বর এখনো বাচ্চা বাচ্চা। হুমায়রা অবাক হয়ে আয়াতের দিকে তাকালো। ছেলেটা দেখতে সুন্দর বলে তার ভালোই লাগতো, এখন দেখছে অন্য হিসেব। সাধ্য থাকলে ঝামেলা বাঁধিয়ে বসতো, কিন্তু সম্ভব না। এই বেটা সুপার হাই লেভেলের। পিড়পিড় করে বলে উঠল। অদ্ভুত একটা। কথাটি আয়াতের কর্ণগোচর হতে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে হুমায়রার দিকে তাকালো। কিছু বলার আগে হুমায়রা সময় শেষ হয়ে এলো, সে প্রস্থান করলো। আয়াত বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের কপাল ঘষতে লাগলো। আয়াত্রীর দৃষ্টি উদাসী, মেহেদি পড়া হাতে কমলা লাল মাঝারি রং। আয়াতের নজর কাটছে, খুব একটা দূরে অবস্থান করছে না সে। আয়াত তার জায়গা থেকে ভালোই পরখ করতে পারছে। প্রতিযোগিতায় ঝুমু অংশগ্রহণ করেছে, তিশা বাছাই পর্বে বাদ পড়ে গেছে। ফলাফল ঘোষণায় প্রথম জনের নাম আসলো হুমায়রা তানজিম। আয়াত্রীরা সম্পূর্ণ গ্যাং চেঁচিয়ে উঠল। হুমায়রাকে বিজয়ী দৃষ্টিতে আয়াতের দিকে তাকালো। মঞ্চে আয়াত আর হুমায়রা কথোপকথন নিয়ে ইতিমধ্যে তাদের সার্কেলে ঝড় বইছে। ঝুমু চোখ বন্ধ করে বলে দিয়েছে আয়াত আজকে হুমায়রাকে প্রেম নিবেদন করবে। ঝুমুর খাপ ছাড়া কথায় মিথিলা পিড়পিড় করে বলে উঠল। বাকি সবাই হই হই করলো, আয়াত্রীও বাদ যায়নি। মিথিলার আয়াত্রীকে থাপড়ে দিতে ইচ্ছে করলো। আয়াতের দৃষ্টি ঘুরে ফিরে আয়াত্রীর দিকে ন্যস্ত হয়েছিল, তা আয়াত্রীও জানে। হুমায়রা জানপরানি বিরক্ত। ফার্স্ট প্রাইজ হাতে নিয়ে মিথিলাকে টানতে টানতে এগিয়ে গেল ছবি তোলার উদ্দেশ্যে। যাওয়ার সময় পিড়পিড় করে বলে উঠল, শালা পাগল সবগুলি। এক প্রকার হই হুল্লোড়ই দিয়ে আজকের দিনটা শেষ হলো। দ্রুত ছুটি হওয়ায় স্কুল শেষে সবাই মিলে ঘুরতে বেরিয়েছে। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে হেঁটেছে ওরা। বৃষ্টিময় একটা আবহাওয়া তৈরি হতেই আবার বাড়ির পথে রওনা হলো। এমন একটা ওয়েদারে যদি আমরা শিক্ষা সরফে যেতে পারতাম। মনে মনে ভাব এটাই একটা শিক্ষা সফর। এই থেকে কোচিংয়ে পালিয়ে ঘুরতে যাওয়া এক ধরনের শিক্ষা সফর। তারপর কিছুক্ষণ নীরবতায় পথ চলল। মাঝে মাঝে তিশা বাছাই পর্বে বাদ পড়ে যাওয়া একটু হা হুতাশ করলো। জম্মু কিছু বলল না, তার মতে অংশগ্রহণ করাটাই মূল কথা। আয়াত্রী দু হাত প্রসারিত করে বলল, এমন একটা ওয়েদারে ব্যাডলি আই নিড আ জামা। মেয়েটা দিন দিন গোল্লাই যাচ্ছে। সে তো তাহি বহুকাল আগে গিয়েছে, তাই না তাহি? আয়াত্রী মাথা নাড়লো। আয়াত্রী এভাবে নিজের গোল্লায় যাওয়া দাবি করায় সকলেই হেসে ফেলল। ঝুমু আবারও যুক্তি সই কথা বলল, কিন্তু মিথি তাহি জামা বলেছে, জামাই বলেনি। তার মানে গোল্লায় তুই গেছিস, তাহি না। এবারে নীরব থাকা ইতু তার বিখ্যাত খেক হাসি উপস্থাপন করলো। এই টপিক নিয়ে আলোচনা করার আগেই নাজমুন আয়াত্রী বাহু ঝাঁকাতে শুরু করলো। চোখে মুখে লজ্জা এঁটে বলল, তাহি বেবি, তোমার তো একটা জেজু দরকার, তাই না? ইউ ব্যাডলি নিড এ জেজু। নো নিড। আয়াত্রীর কথায় সকলে হেসে গড়াগড়ি খাচ্ছে। দেখতে দেখতে রাস্তা ফুরিয়ে এলো, যে যার বাড়ির পথ ধরলো। আজ উল্টো রাস্তা হওয়ায় আয়াত্রীর বাড়ি সকলে শেষে পড়ল। হুমায়রা আয়াত্রী একসাথে বাসায় ফিরেছে। তাদের বাসা অনেকটাই কাছাকাছি। কিছু দূর যাওয়ার পরে হুমায়রা ভাইয়া এসে হাজির হলো। গুরুত্বপূর্ণ কাজে হুমায়রাকে তার সাথে নিয়ে গেল। হুমায়রা মন খারাপ করে আয়াত্রীকে বিদায় জানলো। আয়াত্রী দ্রুত পা চালালো। রাস্তাটা বেশ শুনশান। আকাশ ক্রমশ মেঘলা হয়ে উঠেছে। আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করলো। আয়াত্রী নিজের ব্যাগ খামচে ধরে হাঁটতে লাগলো। গুটি কয়েক বখাটে ইতিমধ্যে এদিকটায় আসছে। আয়াত্রী প্রাণপণে হাঁটতে লাগলো। এই দলের একটি ছেলে তাকে কিছুদিন বেশ উত্তপ্ত করেছিল। ছেলেটা এ নিয়ে মার খেয়েছিল একবার। আজ তার লোভুত দৃষ্টি আয়াত্রীর চোখ এড়ায়নি। আয়াত্রী কেঁদে ফেলল। তাদের গ্রামের পূজাদি পরীর মতন সুন্দরী ছিলেন। যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে এরূপ। তাকে এই দলের একটা বখাটে রোজ বিরক্ত করতে একদিন দিদি রাগে ছেলেটাকে চড় মেরে বসে। এর দিন তিনেক পরই দিদিকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পর
ছেঁড়া কাপড়ে দিদিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। সেদিন থেকে দিদির গায়ে ধর্ষিতার তকমা লেগে যায়। গ্রামের সেকেলে মানুষগুলো এই জন্য দিদিকেই দায়ী করে। দিদি ছিল ভীষণ প্রতিবাদী মেয়ে, সহজে দমে যাওয়ার পাত্রী নয়। তিনি ভেঙে পড়েননি এত সহজে, কিন্তু একদিন দিদির বোনের বিয়ে ভেঙে যাওয়ায় তার মা তাকে দোষারোপ করে। সেদিন রাগে দুঃখে দিদি আত্মহত্যা করেছিল। সিলিং ফ্যানের সাথে দিদির দেহখানা ঝুলেছিল। ইস, সে কি বিভৎস দৃশ্য। আয়ত্রী সে ট্রমা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। পূজা দিদি নেই আজ 1 বছর। পাশাপাশি বাড়ি হওয়ায় স্কুল শেষে একসাথে তারা বাড়ি ফিরত। আয়ত্রী টুকরে কেঁদে উঠল। দিদি কঠিন মনের মানুষটি হায়নাদের খুবলে খাওয়ার পরও রুখে দাঁড়িয়েছে, বিচার চেয়েছে, কিন্তু মায়ের এই একটি কথা মেনে নিতে পারেনি। আপন মানুষদের দেওয়া কষ্টগুলো যে খুব বেশি প্রখর। সুন্দরী, তোমার সাথেরটার মতোই জাঁজালো হয়েছ দেখা যাচ্ছে, কিন্তু তার পরিণতি মনে আছে তো? আজ তোমার এর চেয়েও জঘন্য পরিণতি হবে। বলেই বিচ্ছিরিভাবে হাসতে লাগলো ছেলেগুলো। আয়ত্রী অনুভব করলো তার পা দুটো অসাড় হয়ে আসছে। মুখের সামনে মায়ের মুখখানা ভেসে উঠলো। আয়ত্রী এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ফুপিয়ে কেঁদে উঠলো। বুঝতে পারলো না সে কি পূজা দিদির স্মরণে কাছে নাকি নিজের পরিণতির কথা ভেবে।